নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই সব দলকে ভোটে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। একটি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বসেছিলেন বিভিন্ন দলের নেতাদের মিলন মেলা। অনেকের কারণে ফেসিবাদ ফিরলে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মত দেন তারা। রাজধানীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ২১তম বর্ষপূর্তির অনুষ্ঠান। এতে অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, জুলাই আন্দোলনে মানুষ গণতন্ত্রের জন্য আত্মদান করেছেন। সে উদ্দেশ্য ব্যর্থ হলে জনগণ দলগুলোর উপর আস্থা হারাবে। বিএনপি নেতারা বলেন, আমাদের সন্তানদের রক্তের অধিকার পূরণ করতে হবে, ফ্যাসিস্টদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। আর বিএনপি মহাসচিব তার বক্তব্যে বিগত আওয়ামী লীগের সময়ে গুম, খুন, নির্যাতনের কথা তুলে ধরে বলেন, ফ্যাসিস্টরা আলেমদের হত্যা করে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রায় ১৭০০ নেতা কর্মী সহ গুম করে দেওয়া হয়েছে। আমাদের এই আলেম উলেমা, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, জামান সাহেব, কাশেমী সাহেব, এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সব রাজনৈতিক দলকে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, জোটবদ্ধ দলগুলো যাতে মূল দলের প্রতীকে অংশ নিতে পারে সেভাবে আরপিও সংশোধন করতে হবে। আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো, বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়। দেশ ও জাতির স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল। আগুনের উৎস এবং প্রতিরোধ ব্যবস্থা যাচাইয়ে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনার পর নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিয়ে উঠছে নানান প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজকে সাথে নিয়ে মুনিয়া জ্যোতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় তদন্তে নামছে 4 দেশের বিশেষজ্ঞ টিম। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটন ও ভবিষ্যৎ ঝুঁকি নিরূপণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়াও রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি। বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয়, ওটারে কিভাবে কমায় আনা যায়, রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এই ব্যাপারে আমরা আলোচনা করি। ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। ই গেট থেকে কার্গো পর্যন্ত পুরো সিকিউরিটি চেইন পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট টিম। এদিকে বিমান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও এখন তা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে দ্রুত সংস্কারের দাবি ব্যবসায়ীদের। আমরা আগের জায়গায় অথবা অন্য পন্থায় অন্য গেট যদি চালু করে
তাহলে আমাদের জন্য সুবিধা। এই যে অবস্থায় ডেলিভারি দেওয়া কিছুতেই সম্ভব না। দ্রুতভাবে এই সংস্কার করে আমাদের এই কার্গো ভিলেজ চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের নাম প্রাথমিকভাবে আলোচনায় আছে বলে একটি সূত্র জানায়। তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে আগামী মাসের মধ্যে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই এনসিপি এতে সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তার নেতৃত্বে দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক হয়। এরপর সংবাদ সম্মেলনে আক্তার হোসেন অভিযোগ করেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিলেও জুলাই সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি। আইনি ভিত্তি আর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তাদের পর্যবেক্ষণ আছে, তবে দলটি সনদে স্বাক্ষরের বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চালাচ্ছে। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপির প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন তারা। জানান, জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয় সেজন্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে। আমরা কমিশনের কাছে যে টেক্সট তারা প্রস্তুত করছেন এবং তারা যে এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন সেখানকার বক্তব্য এবং সেই বিষয়গুলোতে তারা আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদেরকে যে টেক্সটটা প্রদর্শন করবেন সে ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেন নাই। জুলাই সনদের স্বাক্ষর শুধু আনুষ্ঠানিকতা উল্লেখ করেন আক্তার। এর বাস্তবায়ন নিশ্চিত হলেই জাতীয় নাগরিক পার্টি এই সনদে সই করবে বলে জানান দলটির সদস্য সচিব। এটা আসলে কোনো একটা দল একটা সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে তারা তাদের কোনো একটা বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন, সেই হিসেবে এটা ডকুমেন্টেড হতে পারে, কিন্তু নোট অফ ডিসেন্টকেই যদি বাস্তবায়ন করতে হয় তাহলে যে সিদ্ধান্তগুলো গৃহীত হলো, অধিকাংশ রাজনৈতিক দল একমত হলো এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করলো, তার আদতে কোনো অর্থ থাকে না। জুলাই বাস্তবায়নের আদেশের ড্রাফট উপস্থাপন করতে জাতীয় ঐকমত্য কমিশন অপারগতা প্রকাশ করেছে বলেও জানান আক্তার। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, সানি আহমেদ, নাগরিক, ঢাকা। থাকুক না কেন, 3টি নয়, একই কারখানায় 5টি ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ শিল্প খাতের অন্তরায় মনে করছেন উদ্যোক্তারা। তারা বলছেন, অনেক সময় কারখানায় বিশৃঙ্খলা তৈরিতে জড়িয়ে পড়ে শ্রমিক নেতারা। শিল্প ও শ্রমিকের স্বার্থ না দেখে আন্দোলন করে উৎপাদন বন্ধ করে, যা শিল্পকে অনিশ্চিত করে তোলে। উদ্যোক্তারা বলছেন, শ্রমিক সংগঠন দায়িত্বশীল না থাকলে তালা পড়বে অনেক কারখানায়। সাইদার মানের রিপোর্ট। বিদ্যমান শ্রম আইনে কোনো কারখানায় 20% শ্রমিক একমত হলে গঠন করা যাচ্ছিল ট্রেড ইউনিয়ন, আর একটি কারখানায় সর্বোচ্চ 3টি শ্রমিক ইউনিয়ন গঠন করার সুযোগ ছিল। সারা দেশে প্রায় 9,000 শ্রমিক সংগঠন, একক খাত হিসেবে পোশাক শিল্পে এর সংখ্যা প্রায় 1,500। তবে শ্রম আইন হালনাগাদ করতে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোর সরকারের উপর চাপ দিচ্ছিল। প্রায় 1 বছর আলাপ আলোচনা করে সবশেষে এটি চূড়ান্ত করা হলো। কিন্তু শিল্প মালিকরা বলছেন, 3টির জায়গায় একই কারখানায় 5টি ট্রেড ইউনিয়নের সুযোগ কারখানাগুলোতে বিশৃঙ্খলার সংখ্যা তৈরি করবে। ট্রেড ইউনিয়ন যারা করে তাদের তো ট্রেনিং নেই। তারা ট্রেড ইউনিয়ন করা মানে ফ্যাক্টরি বন্ধ করে দাও, ফ্যাক্টরিকে মানে উৎপাদন বা আমাদের শিপমেন্ট বা এগুলোর প্রতি তাদের কোনো কেয়ার থাকে না। ট্রেড ইউনিয়ন তো আমাদের সহায় করার জন্য, ওয়ার্কারদের স্বার্থ দেখবে। তো আমি যদি একটা ফ্যাক্টরি বন্ধ করে দিই তাহলে তো আমাদের দেশের ট্রেড ইউনিয়ন যে যারা করে ইউনিয়নের লোকজন তাদেরকে ট্রেনিং দেওয়া দরকার। উদ্যোক্তারা বলছেন, দেশের ট্রেড ইউনিয়নগুলোর দক্ষতার ঘাটতি রয়েছে প্রশিক্ষণের স্বল্পতা। তাই অনেক সময় শ্রমিক সংগঠনগুলো শিল্প কিংবা কারখানার স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়, উল্টো কারখানায় নৈরাজ্য তৈরি করে। এমন পরিস্থিতি তৈরি হলে আগামীতে অনেক কারখানায় তালা পড়বে। গার্মেন্টস সেক্টরে যেখানে আমরা 1 ঘন্টা লুজ করার সময় নেই, আমরা দৌড়ের উপরে থাকি, সারাক্ষণ আমরা দৌড়াচ্ছি। সেই জায়গায় একটা ট্রেড ইউনিয়ন একসাথে যদি ফ্যাক্টরি পড়ছে 1 বেলা বন্ধ করে দিল, অমুক দাবির জন্য 2 বেলা বন্ধ, পরের দিন সকালবেলা শ্রমিকরা ঢুকলো না ভিতরে, এইভাবে যদি প্রতিদিন চলতে থাকে তাহলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এই ট্রেড ইউনিয়ন যারা করবে এবং যারা করতে যাবেন, যে সমস্ত ফেডারেশনগুলি, তারা কতটুকু দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন বা দায়িত্ব নিয়ে কাজ করবেন, যেটা আমাদের শিল্পকে কোনো ব্যাঘাত না করে শিল্পের উন্নতির সাথে তারা কাজ করবেন, সেইটা খুব লক্ষণীয়। নতুন শ্রম আইনে
300 কম শ্রমিক সংশ্লিষ্ট কারখানায় 20 জন শ্রমিক মিললেই গঠন করা যাবে ইউনিয়ন। আর 3000-এর বেশি শ্রমিকের কারখানায় 400 জনের সম্মতিতে গঠন করতে হবে এই ইউনিয়ন। আবার কারখানার স্বার্থ নষ্ট করলেও শ্রমিকদের কালো তালিকায় নেওয়া যাবে না। আমরা এরকম মেন্টালিটি ট্রেড ইউনিয়ন নেতা খুঁজতেছি যারা তাদের চাকরিটাকে বা শ্রমটাকে কাজটাকে প্রাধান্য দিবে, তাদের অবশ্যই সেটা প্রাধান্য দিয়ে কাজ করবে। যে সমস্ত ট্রেড ইউনিয়ন, যে সমস্ত শ্রমিক নেতারা থাকবেন সেটা হলে আমাদের জন্য অনেক ভালো হবে এবং এই ট্রেড ইউনিয়ন জন্য আমাদের কোনো কারণেই আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি কারণ হয়ে না তাহলে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। উদ্যোক্তারা বলছেন তারা সবসময় শ্রমিকের স্বার্থ রক্ষা করতে সতর্ক থাকেন। তবে পোশাক সহ বাংলাদেশের শিল্প খাতে একটি বয়ান তৈরি হয়েছে, শ্রমিক মেরে বড় হন মালিকরা। আর এই বয়ান দেশের শিল্প খাতে শ্রমিক অসন্তোষ সহ তৈরি করে নানা অন্তরায়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 22 দিন বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে নদী ও সমুদ্রে ইলিশ ধরা। ভোলার মৎস্যঘাট ও জেলেপল্লীতে তাই উৎসব আমেজ। জাল ট্রলার নিয়ে সমুদ্রে ছুটতে প্রস্তুত রাঙাবালির উপকূলের জেলেরাও। ভোলা এবং রাঙাবালি প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ইশরাত জাহান। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় গত 22 দিন ছিল মাছ শিকারে নিষেধাজ্ঞা। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে এই মৌসুমের ইলিশ ধরা, তাই নতুন উদ্যমে নদীতে মাছ শিকারে প্রস্তুত জেলেরাও। মৎস্যঘাট ও জেলেপল্লীতে এখন উৎসবের আমেজ। জেলেদের প্রত্যাশা কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরতে পারবেন তারা। জাল টাল সব প্রস্তুত করে রাখছি, আজ রাত 12টার পরে তো আমরা মাছ ধরতে যাব। বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার এই সময়ে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন বলে অভিযোগ তাদের। গেছে 22 দিনেও কোনো চাল টাল পাই নাই, অনেক কষ্ট কালাসে চলছি। 22 দিন বন্ধ ছিল, এখন টলামালা ঠিক করে জ্বালা দিয়ে ঠিক অভিযান শেষে আমরা নদীতে যাবো, ধর্ম যদি আল্লাহ দেয়। ঘাটগুলোতেও বেড়েছে আড়তদার ব্যবসায়ীদের আনাগোনা, ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তারাও। ভালো মাছ পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। কি হয় জানি না, আশা করি ভালোটা কিছু হোক। সরকারি প্রণোদনা হিসেবে প্রত্যেককে 25 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং আমরা আশা করি যেহেতু আমরা আমার মায়ের রক্ষা করতে পেরেছি, আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ। আজ মধ্যরাত থেকে জাল আর ট্রলার নিয়ে সমুদ্রে নামছেন রাঙাবালির উপকূলের জেলেরাও। 22 দিনের নিষেধাজ্ঞার পর সাগরে নামার প্রস্তুতি নিয়ে ব্যস্ত তারা। আমরা যদি সাগরে যাই এবং আল্লাহ পাক যদি মাছ আনাস আমাদের দেয় তা আমরা লাভবান হতে পারি। আমাদের দেনার যা লসপাতি হয়েছে এগুলো আমরা দিয়ে কাটতে লাভবান হব। জেলেদের অভিযোগ সরকারি চাল হাতে না পৌঁছনোয় পরিবার পরিজন নিয়ে আধ পেটা খেয়ে দিন কাটিয়েছেন তারা। অবসরে যে বসে রয়েছি ভাই, আমরা যে জাইলাম চালটা পাওয়ার ওটা কিন্তু আমরা পাই না। আমরা চাল পাই না, কিছু পাই না, সাগরে জাল পাই। নিষেধাজ্ঞার পর ভালো মাছ আহরণের সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সবকিছুর সাথে জেলেদের প্রণোদনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। ইলিশ যখন বড় হবে তখন আমরা বহির্বিশ্বে ইলিশ উৎপাদন করতে পারবো এবং ইলিশ রপ্তানি করতে পারি। আমরা আমাদের চাহিদার অনুরূপ যদি ইলিশ আহরণ করতে পারি, পরবর্তীতে জেলেদের মুখে হাসি ফুটবে। এই 22 দিনের যে অবরোধ, এই সময় আসলে তাদের প্রণোদনাটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয়। কারণ আমরা এবারে দেখেছি যে নিবন্ধিত সকল জেলে কিন্তু চাল পায় না, আবার এর নিবন্ধনের বাইরেও কিন্তু অনেক প্রকৃত জেলে আছে যারাও কিন্তু আসলে এই প্রণোদনার চালটা পায় না। 1 নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে জাটকা নিধনের নিষেধাজ্ঞা, তাই মৌসুম থাকতেই ক্ষতি পোষানোর পরিকল্পনা করছেন এই পেশায় জড়িতরা। ইশরাত জাহান, নাগরিক। মেহেরপুরের গাংনী উপজেলায় কাথুলি এবং কাজীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, শিশু ও তৃতীয় লিঙ্গের 60 জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি জানায়, দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাদের আটক করেছিল বিএসএফ। পরে দুই দেশের সীমান্ত বাহিনীর বৈঠকে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম এবং ঠাকুরগাঁও জেলায়। গাংনী থানার ওসি জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে 31 বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। ভারত, ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। অপার সম্ভাবনা সত্ত্বেও অব্যবস্থাপনা এবং জরাজীর্ণ মহাসড়কের কারণে সমস্যায় জর্জরিত এই বন্দরটি। প্রতিদিন শত শত ট্রাকের চাপ, তীব্র যানজট এবং ধীর গতির উন্নয়ন কর্মকাণ্ডে চরম ভোগান্তিতে ব্যবসায়ী এবং স্থানীয়রা। মুহসিন ইসলাম শাওনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার।
প্রতিদিন 350-র বেশি পণ্যবাহী ট্রাক বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, ছেড়ে যায় অর্ধশতের বেশি। তবে অব্যবস্থাপনা ও জায়গার অভাবে নানা সমস্যায় বন্দরটি। দৈনিক গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে ট্রাকগুলো ছেড়ে দিলেও বুড়িমারি লালমনিরহাট মহাসড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলোকে। এতে তৈরি হয় ভয়াবহ যানজট। বন্দরের সংযোগ মহাসড়ক যেন ভোগান্তির আরেক নাম। 105 কিলোমিটার দীর্ঘ এই জাতীয় মহাসড়কটি মাত্র 18 ফুট চওড়া, যা দুটি ট্রাক পাশাপাশি অতিক্রম করার পক্ষে যথেষ্ট নয়। এর উপর সড়কটিতে রয়েছে 32টি বিপজ্জনক বাঁক এবং 11টি লেভেল ক্রসিং। সড়কে পার্ক করে রাখা ট্রাক এবং সরু রাস্তার কারণে এখানে যানজট ও দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছোট রাস্তা, যানজট, গাড়ি ঘোড়া বেশি, চলাচল করতে খুব কষ্ট। এই রাস্তাটা একটা ধরেন যে সরকারের রাজস্ব আয়ের জন্য বিশাল অবদান রাখে, কিন্তু আমাদের সরকার ব্যবস্থা এই রাস্তার কোনো উন্নতি করে না। এখানে তো মনে করেন যে কোটি কোটি টাকা সরকারও পায়। রাস্তা যদি ভালো হয়, একটা যাবে একটা আসবে, মাঝখানে থাকবে বিট, এইটা হয়তো সবচেয়ে উত্তম কাজ হয়। স্থানীয়দের সঙ্গে জমি বিরোধে থেমে আছে বন্দর প্রসারের কাজ। এতে পিছিয়ে গেছে বন্দর উন্নয়ন। আমরা পরিকল্পনা করছি, পেভমেন্ট ডিজাইনের জন্য ডিজাইন ইউনিটে চিঠি লিখেছি। এরপর আমরা একটা প্রকল্প তৈরি করবো যাতে এই পুরো রাস্তাটি অন্তত 24 ফিট হওয়া যায়। তবে যদি এর চেয়ে বড়, যেমন 4 লেন রাস্তা করা লাগে, সেক্ষেত্রে আমাদের জমি অধিগ্রহণের বিষয় থাকবে। বিশ্লেষকরা বলছেন, ত্রিদেশীয় বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ হাবের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে জরুরি ভিত্তিতে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন এবং মহাসড়কটি 4 লেনে উন্নীত করার কোনো বিকল্প নেই। অন্যথায় ভোগান্তি বাড়ার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাবে দেশ। শাশ্বতী সরকার, নাগরিক। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভোরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের সাতচু গ্রুপের সংঘর্ষে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে উত্তেজনা বাড়লে দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট পরে এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন এক বৃদ্ধ। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। থাইল্যান্ডের রাজা ওজিরালংকর্নের মা সাবেক রানী সিরিকিত 93 বছর বয়সে মারা গেছেন। জনপ্রিয় এই রাজমাতার মৃত্যুতে দেশটিতে নেমে এসেছে শোক। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানী ব্যাংককের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত রাজা ভূমিদল আবুলালদেজের সহধর্মিণী ছিলেন সিরিকিত। দীর্ঘ 6 দশকে রাজকীয় যাত্রা শেষে বিদায় নিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রানী সিরিকিত। গত শুক্রবার রাত 9:21 ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো। 2019 সাল থেকে শারীরিক জটিলতায় ভুগছিলেন সিরিকিত। চলতি মাসেই তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। মৃত্যুর খবর প্রকাশের পর থাইল্যান্ড জুড়ে নেমে আসে শোকের ছায়া। রানী সিরিকিত ছিলেন প্রয়াত রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী, যিনি দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করেছেন। 1950 সালের 28 এপ্রিল তাদের বিয়ে হয়, আর 2016 সালে ভূমিবলের মৃত্যুতে রাজা হন তাদের ছেলে মহা ভাজিরালংকর্ন। থাই রাজপ্রাসাদ কর্তৃপক্ষ জানিয়েছে রানীর মরদেহ ব্যাংককের দুসিথোর্ন হলে সমাধিত করা হবে এবং রাজপরিবারের সদস্যরা পালন করবেন 1 বছরের রাষ্ট্রীয় শোক। রাজমাতার মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল বাতিল করেছেন তার মালয়েশিয়া সফর। ফ্রান্সের রাষ্ট্রদূতের কন্যা হিসেবে জন্ম নেয়া সিরিকিত পড়াশোনা করেছিলেন প্যারিসে। সেখানে প্রথম দেখা হয় ভূমিবলের সঙ্গে, যে সাক্ষাতের গল্প পরবর্তীতে তিনি তুলে ধরেছিলেন বিবিসির এক তথ্যচিত্রেও। 60-এর দশকে রাজা রানী বিশ্বভ্রমণে বেরিয়ে মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, রানী দ্বিতীয় এলিজাবেথ ও এলভিস প্রিসলির মতো তারকাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা। সেই সময় ফ্যাশন আইকন হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পান রানী সিরিকিত। থাইল্যান্ডে তাকে জাতির জননী হিসেবে দেখা হয়। 1976 সাল থেকে তার জন্মদিন 12 আগস্ট পালিত হচ্ছে জাতীয় মা দিবস হিসেবে। তিনি এক ছেলে ও 3 মেয়ের মা ছিলেন। 2012 সালের স্ট্রোকের পর থেকে জনজীবন থেকে অনেকটাই দূরে ছিলেন সিরিকিত।
নাবিলা মারজুক, নাগরিক। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।